প্রিয় দর্শক, আজ 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদস্য প্রত্যাবর্তন দিবস। এই দিনটি ঘিরেই আমাদের বিশেষ আয়োজন শেখ হাসিনা যদি না ফিরতেন। আর তা নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সম্মানিত অতিথিকে। ডান দিকে শুরুতে রয়েছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। এরপরে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরীর সন্তান অধ্যাপক ডাক্তার নুজনাত চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ স্যার। আপনাকে দিয়ে আলোচনা করতে চাই, শুরুতেই বলছিলাম আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদস্য প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুকে হত্যার 6 বছর পর 1981 সালে আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন। আওয়ামী লীগের কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন সেই সময় তিনি। আপনার কাছ থেকে একটু শুনতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ফিরে আসা নিয়ে, এবং আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি শেখ হাসিনা যদি না ফিরে আসতেন। ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন এতিম হিসেবে, কিন্তু দেশে ফেরেন 6 বছর স্বেচ্ছা নির্বাসনের পর তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে। তিনি যদি না ফিরতেন, প্রথম কথাই হচ্ছে আমি যেটা বলি যে লেনিন যদি সোভিয়েত রাশিয়ায় না ফিরতেন তাহলে বলশেভিক বিপ্লব হতো না। বঙ্গবন্ধু 72 10ই জানুয়ারি দেশে না ফিরলে বাংলাদেশ স্থিতি পেত না। আর শেখ হাসিনা না ফিরলে আজকের বাংলাদেশ পেতাম না আমরা, মোটা দাগে এটা বলছি। এবং প্রথমত শেখ হাসিনা যে ফিরলেন যথেষ্ট সাহস নিয়ে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে, কারণ তাকে একজন বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি যাচ্ছেন কিন্তু আপনার জীবনের উপরে হুমকি আছে, তা সত্ত্বেও আপনি কেন যাচ্ছেন? শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন, বড় ঝুঁকি না নিলে বড় কিছু অর্জন করা যায় না। তিনি ঠিকই বলেছেন, তার বাবাকে দেখেই বুঝেছেন, জাতির জনককে দেখে বুঝেছেন। তার আগমন প্রতিরোধ কমিটিও ছিল বিএনপি সরকারের, তা সত্ত্বেও তিনি আসেন। এবং যেদিন ফেরেন 17ই মে, সেদিন প্রচণ্ড ঝঞ্ঝা, বিক্ষুব্ধ বৃষ্টি, বর্ষা, তা সত্ত্বেও মানুষের ঢল নেমেছিল তাকে স্বাগত জানানোর জন্যে। প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ কয়েকটি ভাগে বিভক্ত হতো এবং তাতে করে আওয়ামী লীগের অস্তিত্বই সংকটের মুখে পড়ত। শেখ হাসিনা ফেরার ফলে আওয়ামী লীগ শুধু টিকে যায়নি, আওয়ামী লীগ অস্তিত্ব বজায় রেখেছে এবং ক্ষমতায় ফিরে এসেছে 96-তে। আর এখন তো পরপর 5 বার ক্ষমতায় আছে, পরপর 4 বার, 5 বার না 4 বার। তো দীর্ঘ ক্ষমতারও অনেক সমস্যা আছে, সেটা পরে বলবো আমি। আরেকটি কথা হচ্ছে, রাজাকারদের বিচার হতো না শেখ হাসিনা দেশে না ফিরলেই। সেই বিচার অবশ্য সম্পূর্ণ রায় বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রতি বছর বিচার 15ই আগস্ট এলেই আমরা শুনি যে তাদের ফেরানোর চেষ্টা চলছে। কমিশন তৈরি করা হবে, কি হলো আমি জানি না। এক, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডেরও বিচার হয়েছে, খুনিদের সম্পূর্ণ রায় কার্যকর করতে পারেনি। তো 71-এ রাজাকারদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিচার, এগুলো তো শেখ হাসিনা না ফিরলে হতো না, কারণ বিএনপি বা জাতীয় পার্টি এগুলো করতো না। আবার ধরুন এই যে পদ্মা সেতু, নাটকীয়তা করেই বিশ্ব ব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করেছিল। বাংলাদেশের সক্ষমতা শুধু নয়, তৃতীয় দুনিয়ার সক্ষমতার প্রতীক পদ্মা সেতু। আমার গর্বের পদ্মা সেতু, আমার স্বপ্নের পদ্মা সেতু। স্যার, এই উন্নয়ন নিয়ে আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু আপুর কাছে যেতে চাবো। আপনি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে বলবো, যেহেতু বঙ্গবন্ধুকে হত্যার পর মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন, আপনি কিভাবে বিষয়টি দেখছেন যে যদি প্রধানমন্ত্রী বা তখনকার শেখ হাসিনা যদি ফিরে না আসতেন কি হতো বাংলাদেশের? মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি কিন্তু স্পষ্ট করে উচ্চারণ করেছে যে তার পরিচয় কি। তার হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করে, ভাষা,
কে ধারণ করে তার পরিচয়কে সে স্পষ্ট করেছিল। কিন্তু তার ঠিক কয়েকটি বছর পরেই 75-এ কিন্তু পিতাকে হারানোর মধ্য দিয়ে এবং জাতীয় চার নেতাকে হারানোর মধ্য দিয়ে যে জিনিসটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের আত্মপরিচয় হারিয়ে গিয়েছিল। আমরা খুব ক্লিশের মতো বলে ফেলি যে মিনি পাকিস্তান করছিল, কিন্তু এই কথাটার ডেপথটা বুঝতে হবে। বাঙালি যেরকম বাঙালি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে আমাদের সংস্কৃতিকে ধারণ করে আবার প্রগাঢ়ভাবে ধার্মিক কিন্তু সহিষ্ণু একটি প্রগতিশীল উদার জাতি, সেই তো আমরা নিজেদেরকে মনে করি, হ্যাঁ, সেই পরিচয়টাই হারিয়ে যাচ্ছিল। আমাদের পরিচয় এবং আমাদের আদর্শিক যে চেতনা সেটা কিন্তু একদম বলতে গেলে মৃতপ্রায় হয়ে গেছিল। তাকে পুনরুদ্ধার করেছেন তিনি ফিরে এসে। তার শুধুমাত্র তার ফিরে আসা, তার প্রেজেন্স, তার দৃঢ় নেতৃত্ব এবং এই পুরো যে আদর্শিক যে চিত্রপট, আদর্শিক যে আবেগ, তার প্রতি তার শতভাগ কমিটমেন্ট, এটার কারণেই কিন্তু আমরা আবার ফিরতে পেরেছি আমাদের যে আত্মপরিচয়ের পথে। আমরা এক কথায় বলি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, সেটা আসলে আমাদের পুরো বাঙালির পরিচয়কেই কিন্তু আমরা এনকম্পাস করে বলি, আমরা পুরোটাকে ঘিরেই বলি। তো আমার কাছে মনে হয় যে জাতি হিসেবে আমরা বিভ্রান্ত, দিগ্ভ্রান্ত এবং বোধহীন হয়ে গেছিলাম। এবং যেটা হয় কি যে মানে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যার বিষয়টা এতই ঘৃণ্য, আপনি পিতাকে হত্যা করার বিষয়টা এত ঘৃণ্য, বিশেষ করে এত বড় স্যাক্রিফাইসের পরে, 71 সালে স্যাক্রিফাইস করে আপনি এত বড় অর্জনের পরে এত বড় বেইমানি, এই যে কলঙ্কের তিলক, এটা যদি আমাদের না মুছতো, বাঙালি কিন্তু কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কারণ ইউ উইল অলওয়েজ বি আ বিট্রেয়ার। এভাবে করেই আপনাকে বিচার করতো, ইতিহাস আপনাকে সেভাবে বিচার করতো। সুতরাং আমি মনে করি বাঙালিকে তার পরিচয় তিনি ফিরিয়ে দিয়েছেন। ফিরে এসে বাঙালিকে মর্যাদা সম্পন্ন আসনে ইতিহাসের পাতায় লিখেছেন তিনি প্রত্যাবর্তন করে। এই কথাগুলো আমাদের আসলে একটু গভীরভাবে বুঝতে হবে। এবং একজন শহীদ সন্তান হিসেবে যদি আমাকে বলেন, শুধু যে আমাদের বাবাদের হত্যাকারীদের বিচার হয়েছে বলে আমরা কৃতজ্ঞ তা নই, এই জাতি কিন্তু বিচারহীনতার একটা সংস্কৃতিতে ঢুকে গেছিল। আপনি বঙ্গবন্ধুকে মারলেও কোনো সমস্যা নাই, আপনি 30 লাখ শহীদের রক্তের সাথে বেইমানি করে কোনো সমস্যা নাই, আপনি আমরা তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখেছি, মুজাহিদকে দেখেছি, নিজামকে, কিরকম তাদের কি ত্রাস সৃষ্টি করেছে, তাদের কি মানে অহমিকা। বাংলাদেশের মানুষের একটা ধারণা হয়ে গেছিল যে কখনো কোনো কিছুর বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতি থেকে ফিরে এসে একটি সভ্য জাতির মতো করে আমাদেরকে তৈরি করবার পথে তিনি আবার নিয়ে এসেছেন। জি, আপনি আবার আসবো আপনার কাছে। স্যার, আপনার কাছে যেতে চাই, আপনি বলছিলেন যে উন্নয়নের মহাসড়ক কাজ বাংলাদেশ, বঙ্গবন্ধুর কন্যা ফিরে আসছিলেন বলে আজকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই বাংলাদেশটি। আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনুন। ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তার দীর্ঘ ক্ষমতায় নেতৃত্ব দেওয়ার ফলে তিনি প্রায় 43 বছর আওয়ামী লীগের সভাপতি। এই সময় তার বিরুদ্ধে তার সম্পর্কে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হয়নি, যদিও উন্নয়ন আমি বলি না, প্রবৃদ্ধি হয়েছে। 2016 সালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশকে তকমা দিয়েছিলেন যে তৃতীয় দুনিয়ায় উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। আমি তার সঙ্গে একমত। তবে উন্নয়ন এই জন্যে নয় যে বাংলাদেশে এখনো বৈষম্য আছে। বৈষম্য কমানোর কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমি দেখছি না। এখানে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হয়নি। আমি ভাবতাম 60 থেকে 70% বৈষম্য, কিন্তু সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান একটি বক্তৃতায় জানালেন 80% বৈষম্য হয়ে গেছে এখন। বাজারে গেলে আমি পণ্যমূল্যের চাপে পিষ্ট হয়ে যাই। তো সেই জন্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হয়নি। আর একটি ব্যাপার হচ্ছে, দেখুন, এতদিন তিনি ক্ষমতায় যা বঙ্গবন্ধু করেননি,
দল এবং সরকার একাকার হয়ে আছে, এইটা অগণতান্ত্রিক। কারণ বঙ্গবন্ধু ৫৭-তে মন্ত্রিত্ব ছেড়ে দল গোছানোর কাজে লেগে গেলেন, ৭৪-এ দল ছেড়ে দিয়ে তিনি প্রধানমন্ত্রিত্ব বজায় রাখলেন। তো দল এবং সরকার একাকার থাকলে দল এবং সরকার কোনোটাই ভালো চলে না। এখন বলতে পারেন ভালো চলছে না কেন? সে ভালো চলছে, কিন্তু আরও তো ভালো করতে পারতাম আমি। সেই জন্য যেমন আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে কিছুক্ষণ আগে শুনলাম যে বিচারহীনতা সংস্কৃতি থেকে রক্ষা করেছে, যথার্থই তাই, কিন্তু এখানে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হচ্ছে না। এই জন্যে যে সাগররুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন ১০৫ বার পিছিয়েছে, আমি লজ্জা পেয়েছি। ১০৫ বার পেছানোর ফলে এই প্রতিষ্ঠান র্যাবের প্রতি আমার অনেকটা আস্থাহীনতা সৃষ্টি হয়, কিন্তু আমি চাই না, কারণ র্যাব না থাকলে আরও অনেক আস্থাহীনতার সমস্যা হবে। আচ্ছা, তারপরে স্তাবক এবং স্তুতি কারণে এটা হয়েছে। আমি সবসময় মনে করি যে সেনাপতি আমার ঠিক আছেন, বঙ্গবন্ধু কন্যা, কিন্তু সৈন্য সামন্ত ঠিক নাই। এটা সৈন্য সামন্ত যারা, তারা ক্ষমতা লোভী, ক্ষমতার জন্যই তারা আছে এবং থাকবেও তাই আর কি। আর একটি হচ্ছে ধরুন তনু মিতু হত্যা কিছুটা নড়াচড়া শুনি, কিন্তু কুমিল্লা সেনানিবাসে তনুর হত্যা হয়েছে সে কিছুই জানি না। আজকে ১২ বছর হয়ে গেল ত্বকী হত্যা, তারও বিচার হলো না। তো সেই জন্য বিচারহীনতার সংস্কৃতি আমি চাই না। বাংলাদেশে মানুষ খুন করলে খুনির বিচার হবেই, সেইটা প্রমাণ করতে শুরু করেছেন শেখ হাসিনা। আমি চাই যে তিনি আরও বিস্তৃত হন এবং তিনি রক্ষা করুন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, সাম্প্রতিককালে সমস্যাটা হচ্ছে, মফস্বলে গেলে বোঝা যায় বেশি, আমি সারা বাংলাদেশ ঘোরাফেরা করি, বিদ্যুতের লোডশেডিং। কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা করলেন যে সারা দেশে লোডশেডিং কমিয়ে ফেলুন। তারপর থেকে লোডশেডিং বেড়ে গেল। কেন বাড়ল? ২০১৭-তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে ঢাকা শহরে সিগন্যাল বাতি দিয়ে গাড়ি চলবে। তারপর থেকে পুলিশ আর হাত ওঠানামা শুরু করলো, ট্রাফিক পুলিশ। এবং যারা প্রতিনিয়ত রাস্তায় থাকে তাদের কি সমস্যা হয় ট্রাফিক পুলিশের কারণে, সেটা আমরা দেখি। তো সেই জন্যে স্তাবক আর স্তুতির আড়ালে থাকলে অনেক কথা জানা যায় না, অনেক বাস্তবতা থেকে বিচ্যুত থাকে। আপনি স্যার সবশেষ যেটা বলেছেন যে সেনাপতি যদি ঠিক থাকে, সেনাপতি ঠিক আছেন। জি, আমি আসবো আপনার কাছে, আপনার কাছে যেতে চাই। স্যার অনেক কিছু বলেছেন, তার মধ্য থেকে তো অনেক বড় বড় অর্জন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। স্যার যেটা বলেছিলেন যে পদ্মা সেতু আমরা দেখেছি, বঙ্গবন্ধু যে আপনার স্যাটেলাইট আমরা দেখেছি, আমরা বাংলাদেশ এখন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যেটা কাজ করছে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ফোরামে বিশ্বের রোহিঙ্গা নিয়ে কথা বলছে, সব কিছু মিলে মানবতার মার উপাধি পর্যন্ত পেয়েছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক দিকটাকে কিভাবে দেখতে চান? স্যার যেটা বলছেন কথাগুলো কিন্তু যথার্থ। যে জিনিসটা আমরা এমনকি আপনি মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের বিচারটাও কিন্তু স্লথ হয়ে গেছে। দুটো ট্রাইব্যুনালের জায়গায় একটা ট্রাইব্যুনাল হয়েছে। আমরা বঙ্গবন্ধুর খুনিদেরকে এখনো ফিরিয়ে আনতে পারিনি, এবং বড় বড় যে হত্যাকাণ্ডগুলো যেগুলো মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সেগুলো কিন্তু বছরের পর বছর ঝুলে আছে। এগুলো সত্য অবশ্যই, কিন্তু যে জিনিসটা তার কাছে যে জিনিসটার ক্রেডিটটা দেয়া যায়, তিনি হচ্ছেন যে আমরা যেমন 4 দশক পরে বিচার পেয়েছি। সুতরাং পেয়েছি মানে শুরু হয়েছে, আসলে এটা কিন্তু চলমান প্রক্রিয়া, এবং মাত্র তো কয়েকজন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, তো তারপরেও যে হয়েছে এটা আমাদেরকে আশান্বিত করে। এই যে টার্ন অ্যারাউন্ড করেছে একটা দেশ যেখানে কোনো ধরনের সব ক্রিমিনালরাই মসনদে থাকতো, এবং সেটাই আপনার ক্ষমতায় যাওয়ার পথ ছিল, সেটা থেকে ঘুরে দাঁড়িয়ে যে আমরা বিচারহীনতার সংস্কৃতিতে দাঁড়িয়েছি, সেটা যেন তৃণমূলের প্রত্যেকটি মানে যা বিচারহীনতার জন্য যারা ভুগছেন
সেই ভিকটিমদেরকে সেই যন্ত্রণা থেকে উদ্ধার করেন, সেটাই তো আমাদের প্রাপ্তি। কিন্তু একটা জিনিস সত্য যে আপনি প্রাপ্তি আমাদের স্বপ্ন যত বড় তার অনেক দূরে এখনো আমরা। কিন্তু আমি যেটাকে ভাবতে চাই সেটা হচ্ছে যত দূরেই থাকি সেই পথে আছি, পথেই তো ছিলাম না, আমাকে তো পথ থেকেই উৎখাত করে দেওয়া হয়েছিল। এক্স্যাক্টলি, শুধু তাই নয়, পথ থেকে আমাকে উৎখাত করা হয়েছিল না, আমাকে বিপথে উল্টো দিকে নেওয়া হয়েছিল। উল্টো দিক থেকে নিয়ে এসে একটি জাতিকে যারা ঠিক আমরা কিন্তু কেউ তো আরো সহযোগী নই, যারা তার পাশে আছেন তারাও সহযোগী নন, সবাই কিন্তু তাকে বাধাই সৃষ্টি করছি, তাকে আমরা মানে সহায়তা কিন্তু কেউ করছি না নিঃস্বার্থভাবে। সুতরাং তিনি কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে একেবারে কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছেন। তো সেই যাত্রা যদি শ্লথ হয়ে যায়, সেই যাত্রা যদি মাঝে মাঝে হোঁচট খায়, সেটা আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি কিনা সেটা হচ্ছে বড় কথা। এবং আমি মনে করি সেনাপতি যেহেতু ঠিক আছেন, তিনি অবশ্যই আমাদেরকে একটি স্বপ্নের দিকে, যাকে আমরা সোনার বাংলা, আমাদের সেই স্বপ্ন হচ্ছে সোনার বাংলার স্বপ্ন, সেদিকে তিনি নিয়ে যাচ্ছেন আমাদের। মানে আপনি যদি অর্জনটা বলেন, বঙ্গবন্ধুর কন্যার অর্জন বোঝার জন্য আমি মনে করি বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা যেমন এখনো বুঝতে পারছি যে কি বড় ক্ষতি আমাদের হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা আমাদের জন্য কি সেটা হয়তো আজ থেকে 50-60 বছর পরে, 100 বছর পরে মানুষ বুঝতে পারবেন যে তিনি কি ক্রাইসিস পয়েন্টে এসে কি দুর্দশা থেকে এই জাতিকে উদ্ধার করেছেন। মানে তিনি যদি ফিরে না আসতেন, আজকে আপনার টপিকটা তো তাই, যদি তিনি না ফিরতেন, আমি আশঙ্কা করি আফগানিস্তানের চেয়ে একটি খারাপ জাতিতে আমরা পরিণত হতাম, যেখানে আসলে আমাদের এত কিছু বৈষম্য, এসব চিন্তা করার মতো বা এত বড় প্রাপ্তির আশা করার মতো মানবিক ভূমিও থাকতো না। মানুষ আফগানিস্তানে কোনো মানবিক বিচার, মানবিক প্রাপ্তি আশা করে না। পাকিস্তানে এখনো জুম্মার দিন কোনো না কোনো মসজিদে বোমা ফোটে, তো সেখানে দাঁড়িয়ে তারা তো আসলে মানবিকতাও আমি মনে করি না যে আশা করে, কারণ পাকিস্তানিরা নিজেরাই বলেছে আমাদের উন্নয়ন দেখে তারা লজ্জিত বোধ করে। হ্যাঁ, এটা তো সেদিনই তাদের বক্তব্যে উঠে এসছে। সুতরাং তিনি না ফিরলে আমরা আমাদের স্বপ্নের সাথে আজকের বাংলাদেশকে কম্পেয়ার করতে পারি, কিন্তু আমাদেরকে 50 বছরের ইতিহাসটাও মনে রাখা লাগবে যে কোথা থেকে তিনি এই অনুচ্ছেদ জাতিকে এবং এরকম বাধা, যারা তার পদে পদে বাধা সৃষ্টি করছে, সেই জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় আসলে এটা বিচার করার জন্য ইতিহাসের একটি দীর্ঘ সময় চলে যাওয়া দরকার। জি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আর আলোচনা করব। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতির সময় হলো, সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন শেখ হাসিনা যদি না ফিরতেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, আর এই দিবসটি নিয়ে আমরা আলোচনা করছি। আমরা বিরতির আগে অধ্যাপক ডাক্তার নুজহাত চৌধুরী আপনার কাছে ছিলেন, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। স্যার, একটু আপনার কাছে যেতে চাই। আমরা খুব স্বল্প সময়ে আসলে কথা বলছি, আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যে আপু যেটি বলছিলেন যে সব কিছুর পরও আমরা ঠিক রাস্তায় আছি কিনা, যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের সেনাপতি। ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে অভিলাষী যে শেখ হাসিনাকে ঘিরে আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হোক। এই জন্যে যে তাকে যোগ্য সেনাপতি বলছি, উপরন্তু তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। বঙ্গবন্ধু নিয়ে আমি কাজ করছি, আমার অসংখ্য বই বেরিয়েছে বঙ্গবন্ধুর উপরে। সেই জন্য আমি যতটুকু বলি, বঙ্গবন্ধু সফল সার্থক একজন রাষ্ট্রনায়ক ছিলেন। তারই কন্যা শেখ হাসিনা, তিনি ফিরেছেন চ্যালেঞ্জের মুখে, এবং ফিরে দেশের হাল ধরেছেন, দলের হাল ধরেছেন। আমি চাই যে তিনি, তাকে ঘিরে যেন আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হয়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো যে একজন নেতা যখন ক্ষমতায় থাকেন, তার সামনে স্তাবক আর স্তুতি একটা নানান রকমের দেয়াল তুলে ধরে। কদিন আগেও বেশ কিছু বিশেষজ্ঞ বলেছেন এই যে হত্যাকাণ্ডগুলোর বিচার হচ্ছে না, এই স্তাবক আর স্তুতির কারণে। আমি সেটা বিশ্বাস করি না। মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে জানেন
যে এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না কেন। তিনি নিজে তৎপর হলে অবশ্যই বিচার হবে, যেমন বঙ্গবন্ধু খুনিদের বিচার হয়েছে, রাজাকারদের বিচার হয়েছে। আমি তো এটাই চাচ্ছি। তো এখন সবচেয়ে বড় সমস্যা হলো যে স্তাবক আর স্তুতি মিলিয়ে যদি সরিয়ে দিয়ে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে দেশকে জানতে চান, চিনতে চান, বুঝতে চান, তিনি পারবেন। কারণ বঙ্গবন্ধু যেভাবে করেছিলেন সেইটা আমি চাই আর কি। জি, আপনার কাছে যেতে চাই, আজকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার বক্তব্য শুনতে চাই স্বদেশ প্রত্যাবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা তো তখন 81 সালে অনেক ছোট ছিলাম যখন তিনি ফিরেছেন, কিন্তু তিনি ফেরার কারণে মুক্তিযুদ্ধের পক্ষের মানে মানুষগুলো তখন একেবারে প্রায় ভঙ্গুর অবস্থা, তাদের ভেতর যে একটা আশার আলো, মার খেতে খেতে একেবারে মৃতপ্রায় মানুষগুলোর ভেতর নতুন করে যে একটি প্রাণ সঞ্চারণের যে আশা, যে উদ্যম দেখেছি, এবং তার ফলে দেশটাকে যে পাল্টে যেতে দেখছি এখন, আজকের তরুণ সেটা বুঝবে না। আজকের তরুণ জানে না 30 লক্ষ মানুষের রক্ত ঢেলে যে মাটি পবিত্র করে দিয়েছেন আমাদের শহীদরা, সেই আদর্শকে এক বুলেটে একেবারে ঝাঁঝরা করে মাটিতে ফেলে দিয়ে একেবারে উল্টো কথা, মিথ্যা কথা, বিকৃত ইতিহাস লিখে যারা ইতিহাসের সাক্ষী তারা বেঁচে আছেন, রক্তের দাগ শুকায় নাই, সেইটা যে কেমন লাগে। এবং সেখান থেকে ফিরে এসে যখন এরকম একজন মানুষ এসে দাঁড়ান, বাবার মেয়ে, এবং তার আত্মত্যাগটা, আমি তরুণদেরকে বলবো, তরুণী একটি মা, 32 বছর বয়স, মেয়ের হাতটি ধরে এসছেন, মেয়েটা ছোট, তাকে বলা হয়েছে তিনি নামতে পারবেন না, তাকে হত্যা করা হবে। এবং এটা কিন্তু ফাঁপা কথা না, একইনো যে ছিল ফিলিপাইনে, তাকে কিন্তু এয়ারপোর্টে নামতে নামতেই হত্যা করা হয়েছে। আমাদের স্বৈর শাসকরাও সেরকম ছিল, তিনি মৃত্যু ঝুঁকি নিয়েই এসছেন। এই মা তার বাচ্চা দুটাকে পরে হোস্টেলে দিয়ে দিতে হয়েছে। তার যে নিজের জীবনের আত্মত্যাগ, আমি তার বোনের কাছে শুনেছি যে যখন জোর করে বাচ্চা দুটাকে হোস্টেলে তিনি নিয়ে যাচ্ছেন, ছোট বোন, তিনি যে কাঁদছেন ঝরঝর করে, নেত্রী যে কাঁদছেন, আমার শুনে চোখে পানি চলে এসেছে। কি কষ্ট, মানে আপনি যদি মারা বুঝবেন যে বাচ্চাদেরকে দূরে ঠেললে, কিন্তু তিনি দেশটাকে ভালোবেসে কিন্তু তিনি এই আত্মত্যাগটা করেছেন। এবং এত বছর ধরে এই যে যুদ্ধাপরাধী বিচার করতে গিয়ে তাকে কম ঝুঁকি পোহাতে হয়েছে, এখনো তার উপর ঝুঁকি আছে। তার যে ব্যক্তিগত আত্মত্যাগ, এবং তিনি যে সোনার বাংলাদেশের দিকে আমাদেরকে অ্যাটলিস্ট চলতে সাহায্য করছেন এবং পথটা দেখিয়ে দিয়েছেন, আবার পথটা করে দিয়েছেন, আবার যে স্বপ্নগুলো ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, স্যার যেটা বলছেন যে ওটা আমাদের আশা, ওটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন দিকে নিয়ে যাবে তরুণরা, পথটা করে দিয়েছেন শেখ হাসিনা। জি স্যার, আপনার কাছ থেকে 1 মিনিট একটু সবশেষ প্রত্যাশা শুনতে চাই। দেখুন, জন সি ম্যাক্সওয়েল একজন নেতৃত্ব গবেষক, মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক, তার সংজ্ঞাটি আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন, এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, ট্রাভেলস দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধু যা করেছেন, শেখ হাসিনাও সেই কাজ করবেন, এটা আমি চাই। এবং সংস্কৃত ভাষায় একই কথা আছে, রত্ন কর্ষতি পুরো পরমের স্তদ্গত অনুগতিক ন মহার্ঘ। পথ একজনই বেদ দেয়, সে পথ দিয়ে হাঁটার লোকের অভাব হয় না। তা আমি চাই শেখ হাসিনা সেই হয়ে উঠুন। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।